কিন্তু আরজি করের এর আগে যে পৌলমী দাসকে আজকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল, তার পরিবার 16 সালের পরে বিচার পায়নি। যে সায়ন মণ্ডলকে উত্তরাখণ্ডে খুন করে তাকে হৃদরোগে আক্রান্ত করা হয়ে মারা গেছে বলে আজকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বলা হয়েছিল, তার পরিবারও কিন্তু বিচার পায়নি। কামদুনির মতো নৃশংস বিভৎস ঘটনা এর ভার পশ্চিমবঙ্গের ইতিহাসে খুব কম ঘটেছে। ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, কিন্তু ধর্ষণ করবার পর, খুন করবার পর একটি অষ্টাদশীর হাত পা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ছিঁড়ে ফেলা হয়েছে, আলাদা আলাদা করে টুকরো করে দেওয়া হয়েছে। এই ঘটনা মনে হয় আমাদের আধুনিক পৃথিবীর ইতিহাসে খুব কম দেখা গেছে। আজকে তার হত্যাকারীরা আজকে সেখান দিয়ে ওই কামদুনির ভেতর দিয়ে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করছেন। ক্ষমতা নেই কোনো পুলিশের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার। তাই এই অবস্থাটার পরিবর্তন করতে হবে। অবস্থার পরিবর্তনের জন্য ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। আর ব্যবস্থাটা যিনি তৈরি করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে সরিয়ে দেবার প্রয়োজন। তিনি পদত্যাগ করবেন না, তিনি এটা প্রত্যেক মানুষের জানা, কিন্তু তাও আমরা প্রতীকী আন্দোলন চালছি সর্বস্তরে, যে কোনো মূল্যে এই বিপরীত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেসের এই লাগামহীন সন্ত্রাসের মধ্যে দাঁড়িয়ে, এই অত্যাচারের মধ্যে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করব। 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের 217 জন বিজেপির কর্মী খুন হয়েছেন, 53 জন বিজেপির মহিলা কর্মী গণধর্ষিতা হয়েছেন, তারা বিচার পায়নি। ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআই। পুলিশ তাদের বারবার সাক্ষীদের হস্টাইল করেছে, পুলিশ আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, পুলিশ প্রমাণ লোপ করবার কাজ করেছে। আজকে তারাও বিচার পায়নি। বিচার পায়নি দমদমের প্রসেনজিতের মা, যার একমাত্র ছেলে, তারই বাড়ির বারান্দায় তাকে মেরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বাবা প্যারালিটিক পেশেন্ট, মা বাগুইহাটিতে ছাতু বিক্রি করেন, গিয়েছিলেন করোনার দ্বিতীয় ভ্যাকসিন নিতে, একমাত্র ছেলে মারা গেছে। বলছে আমি ভ্যাকসিন নিতে এসেছি বেঁচে থাকার উদ্দেশ্য নিয়ে নয়, আমার জীবনের আর কোনো প্রতি আমার কোনো মোহ নেই, আমি এসেছি যদি আমি মারা যাই, আমার স্বামী সম্পূর্ণ পঙ্গু শয্যাশায়ী, আমি সে বিনা জল না পেয়ে মারা যাবে, সেই কারণে আমি শুধু আজকে ভ্যাকসিন নিতে এসেছি। সেখানকার প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের অতি ঘনিষ্ঠ, মানে তৃণমূল, তিনি যে অতি তৃণমূল আছেন, গোপনে যে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখেননি সেটা প্রমাণ করবার জন্য প্রকাশ্যে পুলিশের সামনে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেন যে আমাদের বিরুদ্ধে মামলা করেছিস, আবার আমাদেরই আক্রমণ করেছেন। তাই এই তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয় যারা সন্ধ্যাবেলায় গরম গরম বক্তৃতা দিচ্ছে। যে যত উচ্চস্বরে বিজেপিকে আক্রমণ করছে, সে তত গলার স্বর নামিয়ে বিজেপি নেতৃবৃন্দকে গভীর রাতে ফোন করে বলছে আছি। এই অবস্থার বিরুদ্ধেই আজকে সংঘবদ্ধভাবে আমরা মানুষের কাছে এসেছি। যে দেখুন, একটা সরকার, একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলকে রাজনৈতিক দলের পরিভাষায় কোনো দল বলা যায় না, একটা রাজনৈতিক দল যারা প্রকাশ্যে বলতে পারে জো জিতা ও সিকান্দার, একটা রাজনৈতিক দল যে প্রকাশ্যে ঘোষণা করতে পারে যে যদি কেউ বুথে লিড পায়, যদি কেউ লিড দিতে পারে পার্টিকে, মনে রাখতে হবে লিড যেভাবেই হোক মানুষের তার প্রতি সমর্থন আছে। একটা রাজনৈতিক দল যারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করে, একটা রাজনৈতিক দল যারা বিচার ব্যবস্থাকে আক্রমণ করে, সাংবাদিকদের আক্রমণ করে, আজকে তাদের বিরুদ্ধে কিন্তু দলমত নির্বিশেষে মানুষ রুখে দাঁড়িয়েছে। এই পশ্চিমবঙ্গের মাটিতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেস নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 20 তারিখে এপ্রিল মাসে দাঁড়িয়ে 1919 সালে বলেছিলেন আমি প্রতিবাদ করতে চাই, আমি টাউন হলে বড় সভা করতে চাই। যে নেতৃবৃন্দের কাছে আহ্বান জানালেন তারা বললেন আপনি সভা করতে চান, কিন্তু বক্তৃতা কে করবে? রবীন্দ্রনাথ বলেছিলেন বক্তৃতা আমি করব।
বললেন সভাপতিত্ব কে করবে? কংগ্রেসের বক্তব্য অবস্থান, তিনি বললেন সভাপতিত্ব আমি করব। তাহলে কংগ্রেসের উত্তর ছিল, আপনি যখন সবটা করবেন আপনি মিটিংটা ডাকারও ব্যবস্থা করুন। এই কংগ্রেস, তাদের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস, তাদের ডিএনএ এক। তারা রবীন্দ্রনাথকে প্রতারণা করেছেন, তারা বাংলাকে প্রতারিত করেছেন বাংলা ভাগ করে, তারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে দল থেকে তাড়িয়েছেন। আর সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেসের আহ্বানের করেও সাড়া না পেয়ে, গান্ধীজির সহযোগিতা না পেয়ে, পশ্চিমবঙ্গের তদানীন্তন চিত্তরঞ্জন দাসেদের কারোর সমর্থন না পেয়ে তিনি হাতিয়ার করেছিলেন নোবেল প্রাইজকে, নাইট উপাধি তিনি ত্যাগ করেছিলেন। আজকে সেই নাইট উপাধি ত্যাগ করার পর পশ্চিমবঙ্গেও দেখছি বহু মানুষ প্রতিবাদের হাতিয়ার হিসেবে তাদের বিভিন্ন এই রাজ্য সরকারের দেওয়া উপাধিগুলো ত্যাগ করছে। এটা নিয়ে সামাজিক বিতর্ক চলছে। এটি ঠিক কি ভুল, এটা রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা করা যায় কিনা তা নিয়েও বিতর্ক চলতে পারে। কিন্তু মনে রাখতে হবে, এই মুহূর্তে কোনো রং নেই, কোনো পতাকা নেই, মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। ভয়মুক্ত হয়ে গেছে বাংলার মানুষ, ভয়মুক্ত হয়ে গেছে। যে একদিন সামনে দাঁড়িয়ে সরাসরি প্রশ্ন করছেন, সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছে। ভয়মুক্ত হয়ে গেছে সাংবাদিকরাও ভাবছে যে মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সে এবার আমরাও সরাসরি প্রশ্ন করব। আমাদের চিহ্নিত করে দিতে পারবে না, আমাদের আর বয়কট করতে পারবে না। এই সংঘবদ্ধ গণপ্রতিরোধের সামনে তৃণমূল কংগ্রেসকে মাথা নোয়াতে হবে। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। মানুষকে দূরে সরিয়ে রেখে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গিয়ে রাষ্ট্রশক্তির বর্বরতার মধ্যে দিয়ে যদি কেউ মনে করেন ক্ষমতাকে চিরকালের জন্য প্রতিষ্ঠিত করে রেখে দেব, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমাদের লড়াই পুলিশের বিরুদ্ধে নয়। আরে পুলিশের কিছু বাধ্যবাধকতা আছে, তাদের পরিবার আছে, তাদেরও প্রিমিয়াম দিতে হয়, পুলিশকেও সংসার প্রতিপালন করতে হয়। আমাদের লক্ষ্য কিন্তু স্থির, অর্জুনের লক্ষ্য ভেদের মতো। এদিকে ওদিকে ছড়িয়ে পড়লে হবে না। তৃণমূলের মধ্যে হঠাৎ আমি মণিপুর চলে যাব চিত্রাঙ্গদার খোঁজে, আর পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমি এখানের তিলোত্তমার কথা বলবো না, এ জিনিস চলতে পারে না। রবীন্দ্রনাথ বলেছিলেন, দূরকে নিকট করিবার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হইল নিকট হইতে দূরে যাওয়া। আজ আমাদের নিকট হইতে দূরে যাইতে হইবে। তাই যার যেটা কাজ সে সেই কাজটা করুন, যার যেটা চাহিদা সেটা যে ক্ষেত্রেই হোক, সেই অধিকার যদি প্রতিষ্ঠিত করা যায় গণতান্ত্রিক পথে, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু যদি কেউ বারবার আবেদনের পরে, আহ্বানের পরে সাড়া না দেয়, যদি মনে করে যে উপেক্ষার মধ্যে দিয়ে, তাচ্ছিল্যের মধ্যে দিয়ে, হাসি ঠাট্টা উদ্ধত্তের মধ্যে দিয়ে দীর্ঘদিন কোনো আবেদনকে চেপে রাখতে পারবেন, তাহলে এই মানুষকে কিন্তু দীর্ঘদিন ঠেকিয়ে রাখা যাবে না। যে মহিলারা কলকাতার রাত দখল করতে পেরেছে, যে মানুষ রাজপথে দাঁড়িয়ে বলতে পেরেছে আমি বিচার চাই, যে নিজের বাড়ির ছোট শিশু কন্যাকে পর্যন্ত নিয়ে রাস্তায় নেমেছে, সময় যাতে এরকম পশ্চিমবঙ্গে না আসে যে অস্ত্র হাতে মানুষকে রাস্তায় নামতে হবে এই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে। এই অবস্থা যদি তৈরি হয়, তার জন্য দায়ী থাকবে তৃণমূল। পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পথে আন্দোলন করছে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি। আমরা অস্ত্রে বিশ্বাস করি না। আমরা মনে করি তৃণমূলকে শুধু না বলতে হবে না, বোমা নয়, গুলি নয়, লাঠি নয়, তীব্র আক্রমণের প্রয়োজন নেই, কোন অস্ত্রের প্রয়োজন নেই। তৃণমূলকে না বলে দিন। মানুষ যে কোনো মূল্যে তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। তাকিয়ে দেখুন, বারবার বলছি বাংলাদেশের দিকে, ওখানে আমাদের ভাইদের উপরে বর্বরচিত অত্যাচার হচ্ছে। সতীপীঠ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ইসকনের মন্দিরে আগুন লেগেছে, রামকৃষ্ণ মিশন আক্রান্ত, হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান ওরা যেখানে আছেন তারা কেউ সুখে নেই, তারা আনন্দে নেই। আওয়ামী লীগের নেতারা
বিভিন্নভাবে পালিয়ে বেড়াচ্ছেন, কেউ কেউ গোপনে এও যে সীমান্ত দিয়ে এসে ঢুকে নতুন সিম কার্ড সংগ্রহ করে আমাদের ফোন করে বলছেন যে আমরা আশ্রয় চাই, আমরা বাঁচতে চাই। আজকে দীর্ঘদিন এই অবস্থা চলতে পারে না। তাই এখানে যারা প্রতিবাদ করতে এসেছেন, যে বিজেপির কর্মীরা এসেছেন, আমাদের যারা সমর্থক এসেছেন, তাদের মনে রাখতে হবে সীমানার ওপারে কিন্তু অত্যাচার চলছে, বেশি দূরে নয়। এখান থেকে বসিরহাটের সীমানা গোজাডাঙ্গা বর্ডার মাত্র 71 কিলোমিটার ধর্মতলা থেকে। সেই তার ওপারে গিয়ে রাজা প্রতাপাদিত্য, বাংলার গর্ব, দি ফাদার অফ দ্য ইন্ডিয়ান নেভাল ফোর্স, আজকে তার স্মৃতিচিহ্নকে পর্যন্ত ভেঙে গুঁড়িয়ে দেয়া হলো আজ অধুনা সাতক্ষীরার মাটিতে। আজকে এর বিরুদ্ধেও প্রতিবাদের প্রয়োজন আছে। সুশীল সমাজ রাস্তায় নেমেছেন, একটু দেরিতে হলেও। মোমবাতি কোথায় রেখেছিলেন হয়তো খুঁজে পেতে একটু অসুবিধা হয়েছে। এখন হয়তো লোডশেডিং কম হচ্ছে বলে কোনো কোনো পাড়ায়, কারণ এখানে তো কোনো শিল্প নেই, লোডশেডিং একটু কম আছে কলকাতায় বলে মুদির দোকানে খুব একটা বেশি মোমবাতি পাওয়াও যায় না। সেজন্য অনেকে হয়তো কিনতে গিয়ে একটু দেরি করে ফেলেছিলেন, কিনতে পারেননি, কিন্তু বেলা শেষে তারা মোমবাতি নিয়ে তারাও নেমেছেন। আমরা তাদের কাছেও এই মঞ্চ থেকে আহ্বান করতে চাই, যারা এপার ওপার বাংলাকে বিভিন্ন সময় মিলিয়ে দেন, যারা এখনো সম্প্রীতির রাখি বন্ধন করেন, এখনো যারা বলেন আমরা একই ভাষায় কথা বলি, আমরা একই ভাষায় স্বপ্ন দেখি, একই ভাষায় কবিতা লিখি, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই। আজকে সেই মানুষজনের কাছেও আবেদন জানাতে হবে যে যারা ওখানে গিয়েছিলেন পুরস্কার নিতে, ওখানকার চলচ্চিত্র শিল্পীরা এখানে এসে কি অপূর্ব মেলবন্ধন বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের উপস্থাপনা করে যাচ্ছেন, তারাও কিন্তু আজকে আক্রমণের শিকার হয়েছেন। এই মৌলবাদ, এই ধর্মান্ধ মৌলবাদ পৃথিবীর মানবতার শত্রু, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই মৌলবাদ পৃথিবীর কোনো মুসলমানকে ছেড়ে দেবে না, কোনো হিন্দুকে ছেড়ে দেবে না। এই মৌলবাদের কবলে আগামী দিনে কলকাতা আসতে চলেছে। এই ধর্মতলার মঞ্চের অদূরে 1946 সালের 16ই আগস্ট ঠিক এই অঞ্চলে দাঁড়িয়ে সুরাবর্দী যে বক্তৃতা করেছিল, কার্যত তৃণমূল কংগ্রেসের থেকে একই বক্তৃতা করা হচ্ছে। আমরা একটা আন্তর্জাতিক চক্রান্তের শিকার হতে চলেছি। গ্রেটার বাংলাদেশের আজকে চক্রান্ত আজকে চলেছে। আজকে ডেমোগ্রাফিক ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে প্রত্যেকটা সীমান্তবর্তী জেলার। আজকে এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে দলমত নির্বিশেষে সকলকে প্রতিবাদ জানাতে হবে। সমস্ত সংখ্যালঘু যারা আছেন, আপনারা বিজেপিকে ভোট দিন বা বিজেপিকে ভোট না দিন, তাতে খুব একটা কিছু এসে যাবে না। আমাদের লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, কোনো ধর্মের বিরুদ্ধে নয়। বারবার বলবার পরেও, আমাদের ডাকে বেশি সাড়া না দেওয়ার পরেও মনে রাখবেন, তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আমরা 30% ভোট ছাড়াও পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে যেতে পারি, কিন্তু আমরা ধর্মের নামে বিভাজন চাই না। কারণ এই রাজনীতি একটি শিক্ষিত মুসলমান পরিবারের শিক্ষিত তরুণ তরুণীকে যেভাবে স্পর্শ করেছে, যেভাবে আক্রমণ করেছে, যেভাবে ধর্মান্ধতার বলি হচ্ছে বিভিন্ন জায়গায় নিজস্ব মুসলিম সম্প্রদায়ের মানুষ, আজকে তাদের নতুন করে এই আধুনিক পৃথিবীতে চিন্তা করবার সময় এসেছে। কোন সরকার উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মরছে মুসলমান, মারছে মুসলমান, মুসলমান গ্রামের গুলোর ভেতরে আগুন জ্বলছে, বকটুয়ে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হলো মুসলমানদের। তারপরে সেখানে গিয়ে দাঁড়িয়ে বলছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিজেপির অসহিষ্ণুতার বিরুদ্ধে। কোথায় কি মাংস খেয়েছে, কে কাকে পিটিয়ে মেরেছেন, নতুন গল্প তৈরি করবার বিরুদ্ধে। আমরা আপনাদের কাছে এসেছি একটা কথা বলতে, যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এই সরকারটাকে সরিয়ে দেওয়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।